স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি ফারহাত তাসনিম। এবার জানাবো খবরের বিস্তারিত। এই মাসের শেষে কিংবা আগামী মাসের শুরুতেই জুলাই আন্দোলনে গণহত্যায় শেখ হাসিনার বিচার শুরু হবে। পতিত সরকারের নেতাকর্মীদের লুটপাট সহ গণহত্যার বিষয়টি জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে এসব বলেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের আমলেই সবচেয়ে ভালো নির্বাচন হবে। ওই সাক্ষাৎকারে বাংলাদেশের নির্বাচন সংস্কার, শেখ হাসিনার সরকারের অনিয়ম, দুর্নীতির বিচার সহ সম্প্রতি চীন সফর নিয়ে কথা বলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ট্রাম্প প্রশাসনের সাথে গভীর সম্পর্কের কথা জানিয়ে তিনি আরও বলেন, এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সার্ক ও বিমস্টেক জোটকে সক্রিয় করা জরুরি। এদিকে কাতারে আর্থনা সম্মেলন আর ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন ডক্টর ইউনূস। Banking system is completely emptied out, taking resources out of the country. পতিত সরকারের আমলে ব্যাংক দখলের পাশাপাশি ঋণের নামে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। আর এসব অর্থ পাচার হয়েছে ইউরোপ, ক্যারিবিয়ান ও বেশ কিছু এশিয়ার দেশগুলোতে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি এ সকল পাচারকৃত টাকা দেশে ফিরিয়ে আনার জন্য। রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটের পাশে 3টি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগার ঘটনা ঘটেছে। রবিবার রাত 1:15টায় লাগা আগুন 50 মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। প্রাথমিকভাবে 3টি দোকান পুড়ে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। উপার্জনের একমাত্র সম্বল আলমদিনা স্টোর, যেখানে বিক্রি হতো বেডিং আর পর্দা। সর্বনাশা আগুনে পুড়ে সব ছাই। তাই ফারজানা আক্তারের কান্না থামছেই না। রাত 1:15টার কাছাকাছি সময় লাগা আগুনে আলমদিনা স্টোর এর পাশের আরও 2টি দোকান ধ্বংস হয়েছে। আগুনের সংবাদ পেয়ে 1:50-এই হাজির হন দোকানের মালিক। আগুন লাগা আধা ঘন্টা থেকে 20 মিনিট পর ওনারা আসছে, তাও প্রথমে একটা ইউনিট আসছে। আমাদের বিহারি যে ভাইরা আছে তারও যথেষ্ট পরিমাণ আমরা চেষ্টা করতেছি যে আগুনটা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু এইভাবে আস্তে আস্তে আগুনটা ছড়াই গেল। প্রায় আগুনটা ওই পাশে ছিল, কিন্তু আমি জানি যে সব সময় ফায়ার সার্ভিস লেট করে, এখনও লেট করেছে ওনারা। তবে ভেতরে কাপড়, তুলা জাতীয় পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়ে খুবই দ্রুত, এমনটা জানান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক। আগুন যেহেতু ফুললি ডেভেলপ হয়ে গেছে, তার কারণটা ছিল এখানে ফুম ছিল, যেগুলো আমরা সোফা ব্যবহার করি, পর্দার কাপড় ছিল আর কিছু তুলা জাতীয় পদার্থ ছিল। আর যেহেতু বিল্ডিংটা ছিল সেমি পাকা, যার কারণে দ্রুত আগুনটা ছড়াইয়ে পড়ে। তিনি জানান, সাধারণ মানুষ যথেষ্ট সহযোগিতা করেছে আগুন নেভাতে, তবে একই সাথে উৎসুক জনতা নানাভাবে বাধার কারণ হয়েও দাঁড়িয়েছে, যাদের নিয়ন্ত্রণে অক্লান্ত পরিশ্রম করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর প্রায় সব সড়কেই এখন ব্যাটারি চালিত রিকশার রাজত্ব। বেশিরভাগ চালকই জানেন না ট্রাফিক আইন। অনুমোদনহীন বেপরোয়া গতির রিকশা বাড়াচ্ছে দুর্ঘটনাও। নগর পরিকল্পনাবিদরা বলছেন, এখনই লাগাম টানতে না পারলে স্থবির হয়ে পড়বে রাজধানী। রাজধানীর ব্যস্ততম প্রধান সড়কে বাধাহীনভাবে চলছে ব্যাটারি চালিত অটোরিকশা। নিয়ম কানুনের কোনো তোয়াক্কা নেই চালকদের। মূল সড়কে অটোরিকশার বেপরোয়া চলাচলের কারণে দ্রুত গতির গাড়ি পড়ছে বিপদে, হারিয়েছে স্বাভাবিক গতি। ব্যাটারি চালিত রিকশার চাপে কোণঠাসা প্যাডেল চালিত রিকশার চালকরাও। এই যে অটোরিকশার কারণে আমার বাইরে এসে কোনো গ্যাপ নাই। আগে হয়তো 1000-1200, এখন 500-600। আমাদের ইনকাম অনেকটাই কমে গেছে, আমাদের মনে করেন চলা খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে এখন। যানজটের কারণেও অনিয়ন্ত্রিত এসব অটোরিকশা, বাড়ছে বিদ্যুতের অপচয়। এই অবস্থায় অবৈধ এসব যানের শৃঙ্খলা নিশ্চিতের দাবি সাধারণ মানুষের। একটা নিয়মের ভিতর থাকা দরকার, আইনের আয়ত্তে আনা উচিত। এসব অটোরিকশার লাইসেন্স নেই, চালকরাও অদক্ষ। ট্রাফিক আইন না জানাই বাড়ছে দুর্ঘটনাও। জেব্রা ক্রসিং কি চিনেন? এটা তো আমার জানা মতে আমি কখনো শুনিও নাই, ঠিক আছে, আমি জানিও না। জেব্রা ক্রসিং কি আমি জানি না। 12 বছরের ছেলে, 10 বছরের ছেলে গাড়ি টান দিছে, অ্যাক্সিডেন্ট হইতেছে এই কারণে। এই যে আজকে সকালবেলা এনে হচ্ছে। রাজধানীতে এখন বিক্রি বেড়েছে এসব অটোরিকশার। 70,000 থেকে 1 লাখ টাকায় কিনে যেমন অনেকেই বেকারত্ব গুছাচ্ছেন, তেমনি তৈরিতে সম্পৃক্ত অনেকে। তাই বন্ধ না করে নীতিমালার আওতায় আনার দাবি তাদের। আমরাও চাই না এটা মেন রোডে উঠুক,
এটা এলাকা ভিত্তিক চলুক। 60 থেকে 70 হাজার টাকার ভিতরে আমি একটা ব্রাউন কিনতে আসছি। 70-80 হাজার টাকা আপনার ইনভেস্ট করে এখানে মাসে 25-30 হাজার টাকা ইনকাম করার মতো একটা অ্যাবিলিটি তৈরি হয়ে যাচ্ছে। ঢাকা সড়কে শৃঙ্খলা রক্ষায় এখনই ব্যাটারি চালিত অটোরিকশার বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার তাগিদ নগর পরিকল্পনাবিদদের। এবং আমরা চাই রিক্সা থাকুক। রিক্সা থাকতে হলে কোন রাস্তায় রিক্সা থাকবে, কোন রাস্তায় থাকবে না, সেটাও কিন্তু একটা পরিকল্পনা থাকা দরকার। যে কোনো একটা শহরে বা কোনো একটা নগরে নিয়ন্ত্রণের বাইরে, শৃঙ্খলার বাইরে কোনো কিছুই হওয়া উচিত নয়। এটা শক্ত হাতে সিটি কর্পোরেশন, প্রয়োজনে আমাদের যে পুলিশ প্রশাসন আছে তাদের সহযোগিতায় লাইসেন্স দিয়ে এটা নিয়ন্ত্রণ করা উচিত। পরিসংখ্যান বলছে শুধু ঢাকায় বৈধ ও অবৈধ মিলে চলাচল করছে প্রায় 15 লাখ রিক্সা। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে এবছরের প্রথম হজ ফ্লাইট। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত 2:15 419 হজযাত্রী নিয়ে সৌদি এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট ছেড়ে যাবে। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে ধর্ম মন্ত্রণালয়। চলতি বছরে বাংলাদেশ থেকে সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাবে 87,100 জন। সোমবার রাতে উদ্বোধন হচ্ছে এবছরের হজ ফ্লাইট। এর মধ্যে আশকোনা হজ অফিসে আসতে শুরু করেছে হজযাত্রীরা। হজের কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে করতে পারে তার জন্য দোয়া চেয়েছেন হজযাত্রীরা। সঠিক পদ্ধতির মাধ্যমে হজ করায় এই জন্য প্রার্থনা করি। আমরা হজে গিয়ে যেন ঠিক মতো হজ করতে পারি এবং সবার জন্য দোয়া করতে পারি, দেশবাসীর জন্য কল্যাণ কামনা করতে পারি। হজ ক্যাম্পের অবস্থা বর্তমান ভালো দেখতেছি, আলহামদুলিল্লাহ। হজযাত্রীদের বাংলাদেশ অংশের ইমিগ্রেশন হবে আশকোনা হজ অফিসে, আর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হবে সৌদি অংশের আগামী ইমিগ্রেশন। এবছর আসলে নতুন প্রেক্ষাপটে আমরা হজ যাত্রাকে অত্যন্ত স্মুথ করবার জন্য বিভিন্ন রকম প্রস্তুতি গ্রহণ করেছি। ইমিগ্রেশন কার্যক্রম, লাগেজ ট্যাগিংয়ের জন্য রুট টু মক্কা সার্ভিসের যে সহায়তা, সবগুলোকে আমরা কিন্তু স্মুথলি রান করবার জন্য সার্বিকভাবে প্রস্তুত করে রেখেছি। বিমান বাংলাদেশ সহ 3টি এয়ারলাইন্সের মাধ্যমে 232টি ফ্লাইটে এবছর হজযাত্রী পরিবহন করবে। নিবন্ধিত সব হজযাত্রী সৌদি আরবে পাঠাতে ধর্ম মন্ত্রণালয়ের পাশাপাশি কাজ করছে হাবো। সার্ভার জটিলতার কারণে যে লোকগুলো ভিসা হচ্ছে না, এগুলো অবশ্যই ভিসা হবে এবং এই সকল হজযাত্রীও যাবেন, কিন্তু তাদের নির্ধারিত যে যাত্রার তারিখ 29, 30 তারিখ বা প্রথম দিকে যাদের ফ্লাইট, তাদের এই তারিখটা হয়তো অনিশ্চয়তার দিকে যেতে পারে, তাদেরকে হয়তো পরবর্তী সময় যেতে হবে। বাট সকল হজযাত্রী, নিবন্ধিত সকল হজযাত্রী ইনশাল্লাহ হজ পালন করবেন এবং যাদের ভিসা এখনও হয় নাই তাদের ভিসাও হবে। সোমবার সন্ধ্যায় আশকোনা হজ অফিসে চলতি বছরের হজ কার্যক্রমের উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা। আগামী 31শে মে পর্যন্ত চলবে হজ ফ্লাইট। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। যাদের অবহেলায় চুরি হয়েছিল রিজার্ভ, তাদের হাতেই আবার তুলে দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের গুরুত্বপূর্ণ দায়িত্ব। দেশের অর্থ খোয়ানোর অপরাধে যাদের সাজা হওয়ার কথা ছিল, তারাই এখন বসেছেন কেন্দ্রীয় ব্যাংকের নীতি বিভাগ, ব্যাংক সুপারভিশন ও মানব সম্পদ সহ স্পর্শকাতর বিভাগের শীর্ষ পদে। বিশ্লেষকরা বলছেন, দুষ্কৃতকারীদের এমন গুরুত্বপূর্ণ দায়িত্বে দেওয়া দুঃখজনক। আর এই বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। 2016 সালের ফেব্রুয়ারি মাসের 4 তারিখ পৃথিবীর ইতিহাসে প্রথম কোনো কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করে চুরি হয় রিজার্ভের অর্থ। আর হ্যাকারদের চুরি করার সুযোগ দেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা দীপঙ্কর কুমার চৌধুরী। আরেক কর্মকর্তা মেজবাউল হক। তার বিরুদ্ধে অভিযোগ, রিজার্ভ চুরির ঘটনার পর কেন্দ্রীয় ব্যাংককে অবহিত না করে গোপনে বিদেশি দুটি প্রযুক্তি প্রতিষ্ঠানকে ব্যাংকের সুরক্ষিত আইটি রুমে নিয়ে আলামত নষ্ট করানোর। এছাড়াও তদন্ত সংস্থার প্রতিবেদনে নাম আসে সাবেক কর্মকর্তা শুভঙ্কর সাহা, SM রেজাউল করিম, GM আব্দুল্লাহ সালেহিন, শেখ রিয়াজউদ্দিন, এখলাস উদ্দিন সহ সাবেক গভর্নর আতিউর রহমানের। এদিকে একই ঘটনায় জড়িত প্রমাণ হওয়ায় সাজা হয় ফিলিপাইনের ব্যাংক RCBCর তৎকালীন ম্যানেজার মায়া দেগোইতোর। কিন্তু বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা এখন কে কোথায়? আতিউর রহমান মেয়াদ পূর্তির আগেই চাকরি হারালেও বাকিদের অনেকেই বিদায় নিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের চাকরির সব সুযোগ সুবিধা নিয়েই। আর সে সময়ে এই অপরাধে বাকি যারা জড়িত ছিলেন তারাই আবার এখন বহাল হয়েছেন আরও গুরুত্বপূর্ণ পদে। নির্বাহী পরিচালক মেজবাউল হক রয়েছেন গুরুত্বপূর্ণ 9টি বিভাগের প্রধানের দায়িত্বে।
আর যার অবহেলায় চুরি গেল রিজার্ভের 10 কোটি 10 লাখ ডলার, সেই দীপঙ্কর চৌধুরী পদোন্নতি পেয়ে এখনও বহাল তবিয়তে ব্যাংকের আইটি বিভাগে। বিশ্লেষকরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকে ন্যাক্কারজনক ঘটনার যারা জন্ম দিয়েছিল তাদের ওপরই অন্তর্বর্তী সরকারের আস্থা রাখার ঘটনা দুঃখজনক। প্রমোশন বা যে প্রক্রিয়াটা যারা করে তারা হয়তো ওই সাথে বেনিফিশিয়ারি, তাদেরকে দেশ ত্যাগ করার জন্য নিষেধাজ্ঞা দিচ্ছে, তাদেরকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা দরকার ছিল, অথবা এইসব ইম্পর্টেন্ট জায়গা যেখানে আলামত মোসা বা ইনভলভ অ্যাক্টিভিটিস ইনফোর্স করার মতো জায়গা যেখানে নাই, সেই সব জায়গায় তাদেরকে সরায় রাখা এটা আমি মনে করি। বিতর্কিত এসব কর্মকর্তার বিরুদ্ধে দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা আছে। রিজার্ভ চুরির তদন্তে যাদের নাম এসেছে তারাই এখন বসেছেন গুরুত্বপূর্ণ পদে। এ বিষয়ে ক্ষুব্ধ কর্মকর্তারা জানান, বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তিরা যদি মানব সম্পদ বিভাগ সহ গুরুত্বপূর্ণ পদে বহাল থাকেন তাহলে বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ শৃঙ্খলা মারাত্মকভাবে নষ্ট হতে পারে। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।